এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল। এই চিলিব্রিটিগুলো নিজেদের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন একটা কথা, রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী, কত বড় অভিনেত্রী। ওই 5 মিনিটের গল্প অমিতাভ বচ্চনের সাথে নাকি উনি করেছেন, এটা উনি ভুলে যাচ্ছেন। আনন্দ সিনেমায় বাঙালি সুমিতা সান্যাল কিন্তু পুরো সিনেমাটাতে অভিনয় করেছেন। একমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি হয়ে অমিতাভ বচ্চনের সাথে কিন্তু করেননি। আনন্দ সিনেমাটায় অভিনেত্রী সুমিতা সান্যাল ছিল, উনি একজন বাঙালি ছিলেন। এত গল্প বলার আমার দরকার নেই, শোনারও দরকার নেই ওনার কাছ থেকে। আর উনি ওই দিদি নাম্বার 1 করে ওনাকে লোকে চিনেছে, নয়তো কেউ চিনতও না, পাশ দিয়ে গেলে কেউ জানতও না। আর আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল যে এইসব চিলিব্রিটিদের গুলোকে এনে জিতিয়ে দাও আনা। এটা এই সংস্কৃতি সবাই ছেড়ে দেবে, কারণ এরা পলিটিক্সটা এদেরকে জাস্ট একটা সেকেন্ডারি ব্যাপার। হ্যাঁ, দেবের সিনেমা তো আমার বক্তব্য হচ্ছে কি সিনেমা করেছে কি করেছে আমি জানি না। আমি বেশ সিনেমা এরকম দেখিও না, দেখতেও চাই না, চিলিব্রিটিদের গল্প আমি শুনতেও চাই না। কিন্তু একটা কথা আমি ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এটা কিন্তু আপনার ভুল ছিল এই চিলিব্রিটিগুলোকে জায়গা দেওয়া। এই চিলিব্রিটিগুলো নিজেদের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। এরা পার্লামেন্টেও যেত না, গেলেও কিছুদিনের জন্য মুখ দেখানোর জন্য। বক্তব্য তো ছেড়ে দিন। কোয়েল মল্লিক তো সবে ইনিংসটা শুরু করেছিল, তারপরে তো সব গোলমেলে হয়ে গেল, পালিয়ে যাবে। এরা চিলিব্রিটিরা আর কিছু করে না। চিলিব্রিটিদের কাজটা হচ্ছে এরা নিজেরা ধান্দাটা ফুলফিল করে নেয়, তারপর হচ্ছে ইলেকশনে দাঁড়ায়, কারণ পাওয়ারের সাথে এরা থাকে। এরা আসল যে পেশা সেটা কখনো দিনই ছাড়তে পারবে না। হ্যাঁ ঠিক আছে, নিজের পেশা করা উচিত, পেশাতে থাকা উচিত, কিন্তু নিচের চরিত্রটা পরিবর্তন করা উচিত না। পাওয়ার চলে গেল তৃণমূল, তারপরে সব ছেড়ে চলে গেলাম, কে মালিয়া ছেড়েছে, কে মল্লিক ছেড়েছে, আর এই রচনা বন্দ্যোপাধ্যায় নতুন গল্প। রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে মানুষ তৃণমূলকে দেখে, এটা বারবার ভুলে যাচ্ছেন। হ্যাঁ বেশ, মেনে নিলাম, তাহলে চ্যালেঞ্জ ছুটতে হয়, কালকেই রিজাইন করুন, তারপর আপনি যে কোনো দলের হয়ে দাঁড়ান তৃণমূল ছাড়া। দেখা যাক আপনাকে কে কজন নিতে পারে, আপনার কদর লোকের মধ্যে কিরকম। দিদি নাম্বার 1 8 ঘন্টার প্রোগ্রাম আমরা দেখতে পারি, ওরা টিভিতে ভালো লাগবে। রাজনৈতিক হিসেবে ওনার গ্যালন গ্যালন টন টন কথাগুলো শুনছিলাম, কত কত, তারপর হয়তো এখন গ্যালন গ্যালন কান্নাকাটিও করবেন, টন টন মিথ্যে কথা বলবেন। আক্রমণ মানে কল্যাণ ব্যানার্জি দেখুন পরিষ্কার লোক, পরিষ্কার কথাটা বলেন, পেটে কিছু থাকে না ওনার, উনি পরিষ্কার বলে দেন এবং পরিষ্কার বলছেন। যেখানে বলার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে দেন, কল্যাণ ব্যানার্জি পরিষ্কার কথা বলেন, কিছু পেছনে রাখেন না। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় যে এই গল্পগুলো, আর একে চিনতোটা কে? রাজনীতিক হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না। একজন দিদি নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল যে এদেরকে নিয়ে আসা। আমি আবার বলবো, অভিনেতা দেব তো এখন বলছেন যে শুভেন্দু অধিকারীর জন্য আমি গর্বিত, উনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন অনেক পরিশ্রম করে হয়েছেন। এই অভিনেতা দেব কিন্তু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া শুনেছিলেন। একটা বলছি, এদেরকে কিন্তু রাজনীতিতে আনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভুল ছিল, ব্লান্ডার ছিল। সেইটাতে টু মেক অ্যামেন্ডস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার এটাই অনুরোধ, আর চিলিব্রিটিদের জায়গার দরকার নেই। রাজনীতি লোককে রাজনীতি করতে দিন, অন্য প্রফেশন থেকে আসুন যারা সিরিয়াস অ্যাবাউট পলিটিক্স। কিন্তু এদেরকে দিয়ে লোক নাচিয়ে সিলভার স্ক্রিনের রূপলি পর্দার লোক দেখে মানুষ হয়তো কিছুটা আকৃষ্ট হয়, কিন্তু এরা মানুষের জন্য কিছু করে না। একই ব্যাপার, সব জায়গায় ধান্দা বসে আছে। সেটা তো আমি আবার বলবো, এটা তো বিট্রে করা। তোমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, ইউ আর নট ওনিং আপ দ্য রেসপন্সিবিলিটি, ইউ আর বিট্রেইং দ্য পার্টি। এটা তো দিস ইজ অ্যাবোমিনেবল, মানে অত্যন্ত খারাপ জিনিস। তো আমি একটাই কথা বলবো যে এই গুলোর জন্য আমি আবার বলছি তৃণমূলের একাংশ দায়ী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভুলটা রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে ভুলগুলো কোথায় হয়েছিল। পলিটিক্যাল লোকেদেরকে, বাট পিপল ফ্রম ডিফারেন্ট প্রফেশন ইনক্লাইন্ড ইন পলিটিক্স, তাদেরকে দাও জায়গাটা।
সেই জায়গাটা পেলে ভালো হবে। আর নতুন মুখ আসুক, সেটা আরো বেটার লাগবে। পুরনো মুখ, চোরটা, ধান্দাবাজ, ডাকাত, এদেরকে সরিয়ে দিয়ে ভালো মুখগুলো আসুক, লোকে বিশ্বাস করা শুরু করবে। মহুয়া মৈত্রকে কিভাবে দেখছেন বর্তমানে, যে মহুয়া মৈত্র যে কথাগুলো বলছেন, কুমার ঘোষরা যে কথাগুলো বলছেন? আমি মহুয়া মৈত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুব ফারাক দেখি না, দুজনের মুখ থেকে যা বেরিয়ে আসে। কিন্তু মহুয়া মৈত্র কিন্তু এই বিপদের সময় থেকে সরে যায়নি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপদের সময় থেকে সরে যায়নি। এরা তো খুব বড় পদেও নেই বলে, হ্যাঁ, জেলার দায়িত্বে কেউ বা এমপি। নিশ্চয়ই, কিন্তু তারা তো তাদের বিপদের সময় কিন্তু পাশে আছে। সায়নী ঘোষ রাজ্যের যুব প্রেসিডেন্ট ছিল। আবার তো বলছি, এদেরকে করাটাই তো ভুল হয়েছে। এরা ধান্দা করতে এসেছিল, ধান্দা করে মিটে গেছে, বা নতুন পার্টির থেকে কিছু, বিজেপির কাছ থেকে কিছু ধান্দা পায় কিনা সেটা দেখা। কিন্তু একটা কথা বলছি, মানুষ কিন্তু মেনে নেবে না। আর আবার বলছি, সাহস থাকলে সায়নী ঘোষ নিজের কনস্টিটিউয়েন্সিটাকে নার্চার করুক, সাহস করে মানুষের পাশে যাক, গার্ড ছাড়া। গার্ড সেন্ট্রাল ফোর্স নিয়ে 25টা সেন্ট্রাল ফোর্স ছাড়া যাক, দুজন মাত্র গার্ড নিয়ে যাক। তারপর মানুষ কিভাবে তাকে গ্রিট করে বা ওয়েলকাম করে, কিভাবে স্বাগত জানায়, সেটা আমরা দেখতে পাবো। মহুয়া মৈত্রকে নিয়ে যেটা বলছি, আমি আবার বলবো, মহুয়া মৈত্র পরিষ্কার লোক, বিপদের সময় কিন্তু ছেড়ে যায়নি। সে খেপে যায়, সে অনেক কথা, বাজে কথা বলে, সাংবাদিকদের 2 পয়সার কথা বলেছিলেন। আমি কিন্তু এইটুকু বলবো, বিপদের সময় যাননি, চরিত্র কিন্তু ওনার পরিষ্কার। উনি বিপদের সময় এই পাশ থেকে কেটে পড়েননি। উনি কয়েকটা বাজে শব্দ ব্যবহার করেছেন, মেনে নিলাম। যা করছেন, যে রাজনৈতিকভাবে উনি খুব ভালো বক্তা নন, সেটাও মেনে নিলাম। কিন্তু পার্লামেন্টে ওনার যে বক্তব্যগুলো আছে, সেগুলো কিন্তু সত্যি কথা খুব অ্যাট্রাকটিভ, মানে খুবই মিনিংফুল বক্তব্যগুলো কিন্তু উনি রাখেন, এটা নিয়ে অস্বীকার করার নেই। বর্তমানে আমাদের রাজ্যে যে বিজেপি সরকার, তার বিরোধী হিসাবে একদিকে যেমন তৃণমূলের 2টো টিম রয়েছে, অন্যদিকে বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির, অনেকগুলো দল রয়েছে। আপনি কাদেরকে এগিয়ে রাখবেন বা কাদের ভবিষ্যৎ দেখছেন যে বাংলায় তারা বিজেপির মূল বিরোধী হিসাবে উঠে আসবে বা উঠে আসা উচিত? সব থেকে বড় সম্ভাবনা আমি দেখছি কংগ্রেসকে উঠে আসার। কংগ্রেস একটা বড় জায়গা নিতে পারে। কংগ্রেসের অসুবিধাটা হচ্ছে, বড় একটা অংশ তৃণমূলে চলে গেছে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। আমি এই এখন মুহূর্তে, তো শোনা যাচ্ছে কংগ্রেস মিশে যাবে, তৃণমূল মিশে যাবে কংগ্রেসের সঙ্গে বলে শোনা যাচ্ছে। হলে তো ভালোই হয়, কংগ্রেস আসুক না। কারণ কংগ্রেস কোনো পরিবারকে ঘিরে নয়, ওটা গান্ধী পরিবার, ওটা আরএসএস এর একটা ন্যারেটিভ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কংগ্রেসের তো একটা নীতি আছে, এত বছর স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে লড়েছে। কংগ্রেস ভারতবর্ষ অনেক বছর চালিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে, তাদের ক্ষমতা আছে, তারা কিন্তু লড়াকু। কিন্তু বাংলার কংগ্রেসটা নষ্ট হয়ে গেছিল, ওইসব সাইনবোর্ড বলবো না, এখনো অনেক মানুষ কংগ্রেসকে ভোট দেয়। তো আমি আবার বলবো, কংগ্রেসের একটা বড় ফিরে আসার সম্ভাবনা কিন্তু আছে। একটু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের বা দিল্লির যারা কংগ্রেস আছে, তারা এসে যেন বাংলার কংগ্রেসটাকে আর একটু ওঠানোর চেষ্টা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি কংগ্রেসের সাথে লড়তে পারেন, তাহলে তৃণমূলের একটা ফিরে আসার সম্ভাবনা আছে। জোট করতে হবে, মিশে যেতে পারে, যেটাই হোক। আলটিমেটলি কংগ্রেস ছাড়া বাংলায় কিন্তু বিজেপির সাথে বিরুদ্ধে লড়াটা কিন্তু কষ্টকর। কারণ কংগ্রেসের একটা জায়গা আছে, কয়েকটা জেলাতে মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে। আর কংগ্রেস তো আঞ্চলিক দলগুলো আস্তে আস্তে উঠে যাওয়া দরকার, বা উঠে যাবে, বা তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এই দায়িত্বটা তো বিজেপি নিয়েছে, যাতে আঞ্চলিক দলগুলো আর না থাকে। তার একটাই কারণ, সেটা খুব স্পষ্ট। আঞ্চলিক দল না থাকলে তো বিজেপিরই লস, মানে লাভ হবে। হ্যাঁ, সেটাই চাইছি, যাতে কংগ্রেসকে শেষ করে দিয়ে আঞ্চলিক দলকে শেষ করে দিলে, ওই ওয়ান পার্টি সিস্টেম যদি করতে পারে, এক নেশন, ওয়ান নেশন, সেরকম একটা নির্বাচন যেটা বিজেপি চাইছে, সেই জিনিসটা তো আরএসএস এর অনেক দিনের পরিকল্পনা, সেটাই বিজেপি পুরো করতে চাইছে। কিন্তু একটা কথা বলি, কোনো দল চিরদিন থাকে না। মানুষ যদি একট্টা হয়, মানুষ যদি বিরক্ত হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু ভোট তখন অন্যদিকে দিয়ে দেবে। কারণ মানুষকে আটকাতে আপনি পারবেন না। সারা পৃথিবীতে ডিকটেটোরিয়াল পলিসি দিয়ে আপনি চালাতে পারবেন না। ডেমোক্রেসি সব জায়গায়, আফ্রিকাতে দেখুন কত ডিকটেটর ছিল, চলে গেল। সব জায়গায় কিন্তু ডেমোক্রেসি এসছে, সারা পৃথিবীতে ডেমোক্রেসি আসছে, কিছু জায়গা ছাড়া, কিছু কিংডম ছাড়া। তো ডেমোক্রেসি ভারতবর্ষে থাকছে, থাকবে, এবং ডেমোক্রেসিকেই আগলে মানুষ কিন্তু এগোবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, এবং যে পরিকল্পনাগুলো আরএসএস এর আছে, সেগুলো কিন্তু আটকে দিতে পারবে। একটা ছোট্ট বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসা করাতে যাবেন বলে আবেদন করছে হাইকোর্টে।
আমাদের দেশে এত ট্রিটমেন্ট করার জায়গা রয়েছে, বিদেশে কেন তাকে যেতে হচ্ছে? কিভাবে দেখছেন বিষয়টা? এখন চিকিৎসাটা দেখুন ভেতরকার ব্যাপার। আপনি যদি দেখেন অজিত পাজাকেও প্যানক্রিয়াটাইটিস নিয়ে ইংল্যান্ডে যেতে হয়েছে। কিন্তু অনেকে বলছেন যে বিদেশে নাকি প্রচুর টাকা পয়সা আছে, সেগুলোর জন্য উনি এখন বিজেপি নেতারা বলছেন। এগুলো বিজেপি নেতারা বলছে, কিন্তু প্রমাণ করুক না। এই যে বারবার ডাকছে, ডেকে কিছু করতে পারছে না। এখন লোক মানে এবার তো লোক হাসবে যে এগুলো তো তার মানে মিথ্যে কথা, মিথ্যে রটনা। আমার বক্তব্য হচ্ছে চিকিৎসা করার বিষয়ে বাইরে অজিত পাজাও যেরকম গেছে ইংল্যান্ডে, মুরসলি মরণ গেছে, আপনি যদি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও গেছেন, বিভিন্ন লোক বিদেশে গেছেন বিভিন্ন সময় চিকিৎসা করাতে। এবার টাকা রাখতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন না পালাতে যাচ্ছেন, এই রকম আলটপকা মন্তব্য আমি করব না। আমার বক্তব্য হচ্ছে যদি তোমার কাছে প্রপার এভিডেন্স থাকে সেই এভিডেন্সটা দাও। খালি ডেকে, খালি ইন্টারোগ্রেশন করে, খালি গ্রিল করে লাভ নেই। লোকে কিন্তু এরপরে মনে করবে যে আপনাদের হাতে কোনো ডকুমেন্টস নেই, আপনারা জাস্ট একজনকে হ্যারাস করতে আর হিউমিলিয়েট করতে বারবার আপনাদের দপ্তরে ডাকছেন।